বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনেই জানেন যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল অতি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সমৃদ্ধির সূচকে, স্বাধীনতার সূচকে, সেই স্বাধীনতা আইনের স্বাধীনতা, আইনি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সব সূচকে বাংলাদেশের অবস্থান নিম্নগামী এবং দক্ষিণ এশিয়ারও কোনো দেশ, এমনকি কোনো ক্ষেত্রে পাকিস্তানের চাইতেও বাংলাদেশের অবস্থান বিশেষ করে স্বাধীনতা সূচকে অনেক নিম্নগামী এবং সেই সূত্র ধরে ফরেন যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেগুলো বাংলাদেশে ডিক্লাইনিং। সো আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কি মনে করেন? আমরা অনেক উন্নয়নের কথা শুনি, অগ্রগতির কথা শুনি, কিন্তু ওই রিপোর্ট বলছে এবং এর বাইরে অন্যান্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক রিপোর্টও একই রকম যে বাংলাদেশের স্বাধীনতার সূচক, সংবাদপত্রের স্বাধীনতার সূচক, ইন্টারনেটের ফ্রিডমের ক্ষেত্রে সব জায়গায় অবস্থা খুব একটা ভালো নয়, ডিক্লাইনিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আলোচনা শুরু করার আগে আমি ঐতিহাসিক দিবস বাংলাদেশ জাতির জন্য, সেটা হলো 17ই এপ্রিল মুজিবনগর বসে প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়, তাতে সৈয়দ নজরুল ইসলাম প্রেসিডেন্ট হয়েছিলেন। যাই এটা হয়েছিল, এটা ঐতিহাসিক দিন। তারপর থেকে আমরা এগিয়ে গেছি। এখানে কোনো দল মত নির্বিশেষে হয় মুক্তিযুদ্ধ। তা আপনি যে কথাটা বলছেন যে একটা জিনিস আমরা ভুলে যাই, কেন ভুলে যাই জানি না, সেটা হলো যে এই বেশ কয়েক বছর ধরে যে ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস চলতেছে, অর্থনৈতিক মন্দা, এটা কিন্তু বাস্তব। ইভেন যারা আমরা যাদের করে পরশক্তি বলি, আমেরিকা বলেন বা ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র হোক, যেটাই হোক, তারা নিজেরাও কিন্তু ইউরোপের দেশগুলিও তাই। তো সেই ক্ষেত্রে আমরা যে এখনও টিকে আছি শক্ত, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতন। এখন সেখানে ভুল ভ্রান্তি হইতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু বাস্তবতা সেটা হচ্ছে যে আমরা টিকে আছি এবং এটা আমরা বলছি না, আমি বলছি না, এটা আন্তর্জাতিক মহলের একটা অ্যাপ্রিসিয়েশন আছে, বিভিন্ন দেশের অ্যাপ্রিসিয়েশন আছে। যে কারণে আপনি লক্ষ্য করছেন এই ইদানিংকালে যে সমস্ত দেশ বাংলাদেশকে চিনতই না সেভাবে, তারা কিন্তু এখন তারা এগিয়ে আসতেছে এবং তারা যে ব্রাজিল, তারা এখন প্রস্তাব দিচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য। এই যে অর্জনটা কিন্তু বিরাট, এটা কোনো বাস্তবতা। এখানে কেন বিভেদের ব্যাপার নেই, যেটা বাস্তবতা সে স্বীকার করে নিতে হবে। এটা বাস্তব যে অর্থনৈতিক মন্দার থেকে আমরা যেভাবে যাওয়ার কথা ছিল নিচের দিকে, সেটা যাই নাই, আমরা সেটা প্রতিহত করে এগিয়ে যাচ্ছি। এটি সবচেয়ে বড় কথা। আমরা লক্ষ্য করছেন যে এই যে আজকের পর থেকে দিয়েছে আমাদের রিজার্ভ অকল্পনীয়ভাবে বেড়ে গেছে। সেই এটা কী জন্য? এটা জনগণ প্লাস সরকারের দক্ষতা বা তাদের সঠিক সিদ্ধান্তের কারণে হয়েছে। কাজে এটা বলা যাবে না যে যারা বলছে ব্যর্থতা থাকতেই পারে, সেটা স্বাভাবিক, ব্যর্থতা থাকবে। যে তারপরে বিচার বিভাগ বলেন, যে বিভাগকে বলেন, আমরা যে বিচার বিভাগ নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু আমি টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, এই ধরনের কোনো অবস্থা হয় না যে নিরাশ হওয়ার। কিন্তু তারা তো বলছে আটলান্টিক কাউন্সিল যে বাংলাদেশের লিগ্যাল ফ্রিডমও নেই। বাংলাদেশের লিগ্যাল ফ্রিডম বলতে যেটা বোঝায় সেটাও নেই, মানে সেটা নেই, মানে সেটা খুবই খারাপ অবস্থায় আছে। অর্থাৎ আইনের শাসন সম্বন্ধে অনেকে প্রফেসর নোবেল বিজয়ীর বক্তৃতায়, সেখানে একটা স্পেশাল কোর্ট, অ্যাপিলেট কোর্ট, সেখানে আমি চাইতেই পারি পিটিশন দিয়ে যে আমাকে বেলটা কনফার্ম করে দেন। এটা কোর্টের এটা ইচ্ছা, রিফিউজ তো করে নেই, এমন কিছু না যে এটা নাকচ করে দিছে। সে এটা প্রায় 1 মাসের উপরে সময় দিছে, তখন এটা ওই পর্যন্ত বাড়িয়ে দিছে জামিনের মেয়াদ। কাজে এইগুলিকে যদি মনে করি যে বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, এটা কিন্তু সঠিক হবে না।
যে আমি আসছি আবার আপনার কাছে, প্রফেসর আসিফ নজরুল। আপনি যে সমস্ত সূচকের কথা বলেছেন, এটা তো আমরা আরও অনেকগুলো সূচকে দেখেছি বাংলাদেশের নিম্নগামী অবস্থা। তো আমি পার্টিকুলারলি এখানে ইউসুফ হোসেন হুমায়ুন ভাই আছেন, উনি অনেক বড় আইনজীবী, আমাদের দীর্ঘদিনের সাথে পরিচয় আছে ওনার কাছে। উনি যে প্রসঙ্গটা তুলছেন, আমি শুধু এই প্রসঙ্গটা নিয়ে প্রথম কথা বলি। আমাদের এখানে কি আসলে বিচার বিভাগের স্বাধীনতা বা আইনের শাসন আছে? এখন ধরেন হুমায়ুন ভাইরা মনে করেন আছে, কিন্তু হুমায়ুন ভাই আছে দেখেই আমি একটু জোরেই বলছি, আপনি যেন ভালো করে শুনেন, যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আইনের শাসন থাকে, তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল, নাম নিলাম না, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন? অনেকগুলো প্রশ্ন আছে। বেসিক ব্যাংকের বাচ্চু, সবাই জানে ব্যাংক লুট করে শেষ করে ফেলছে, তার বিরুদ্ধে মামলা হইতে লাগছে 10 বছর, এখনও পর্যন্ত বলে পুলিশ তারে খুঁজে পায় না। তারপরে আপনার এসালম গ্রুপের বিরুদ্ধে ডেইলি স্টারের সমস্ত সচিত্র প্রতিবেদন দিয়ে একদম প্রায় ডকুমেন্টেড একটা রিপোর্ট করা হলো, দুদক তার বিরুদ্ধে কোনো তদন্ত করে না। এরকম আপনার হঠাৎ করে আপনার সামিট গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় লোক বিলিয়নারদের একটা হয়ে গেছে। সামিট গ্রুপের যে লোকজন আছে তাদের পিতামহ, ওনাদেরকে এত সম্পদ ছিল, আপনারা তো অভিজ্ঞ মানুষ, সব কিছুই জানেন। তো এই সমস্ত জিনিস তো মানুষের মনে প্রশ্ন আসে যে একটা দেশে যদি বিচার ব্যবস্থা থাকে, পুলিশি আইন আদালত ব্যবস্থা থাকে, এই সমস্ত জিনিসের তদন্ত হবে। 6টা ব্যাংক লুট হয়ে গেল, ইসলামী ব্যাংকগুলা, একের পর এক ব্যাংক রুগ্ন হয়ে যাচ্ছে, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, স্পেসিফিক নাম আসতেছে লোকজনের। এমনকি আপনাদের যে অর্থমন্ত্রী মুহিতের আমলে শেয়ার মার্কেট তদন্তের জন্য যে লোকগুলার নাম আসছিল, কারো কি বিচার হয়েছে? হয় নাই। এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ডক্টর ইউনূসের বিচার হচ্ছে। ডক্টর ইউনূসের বিচার মানে এখানে এসালম বা আনভির বা আপনার সামিট গ্রুপ বা আপনার বেসিক ব্যাংকের বাচ্চু, এরা সরকারের চোখে এদেরকে ধরা খুব গুরুত্বপূর্ণ নয়, ডক্টর ইউনূসকে ধরা গুরুত্বপূর্ণ। এবং এটা সরকার বিচার বিভাগের মাধ্যমে তার ইচ্ছাটা এক্সিকিউট করতে পারছে। কাজেই আপনি বলতে পারেন সাধারণ অপরাধের ক্ষেত্রে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে, কিন্তু যেটা সরকারের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর বা ইম্পর্টেন্ট, সেখানে সরকার কোনোভাবেই বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। আমি সেই এসকে সিনহার ঐতিহাসিক উদাহরণ বাদ দিলাম, বর্তমানে উদাহরণগুলো শুধু বললাম। কাজে হুমায়ুন ভাই, আপনারা যখন বলেন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, রুল অফ ল আছে, আর ডক্টর ইউনূসের মামলা নিয়ে আপনি তো অনেক অভিজ্ঞ লোক, সব কিছু জানেন, এগুলি তো বলে লাভ নাই। এগুলি বলেন, ধরেন মানুষজন শুনে, মানুষ মনে মনে আরও মানে ক্ষুব্ধ হয় আসলে। এবং এটা এমন একটা দেশ হয়ে গেছে যেখানে লোকজন, যে এক প্রফেসরের সন্তান হত্যা হয়েছে, উনি বলে উনি বিচার চান না, কারণ বিচার হবে না। তারপরে ইয়ার নাম ছিল কি, যে বইমেলার থেকে মারা গেল, যে অভিজিৎ, তার স্ত্রী আমেরিকার থেকে যা বলছে আমি বিচার চাই না, এখানে বিচার কীভাবে জানি। SM কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া বলছে কিসের বিচার হচ্ছে, এটা কোনো বিচার হয়নি আমার পিতার হত্যাকাণ্ডের। এনারা কিন্তু বিএনপি জামাত ঘরানার লোক না। এরকম আপনি চাইলে আমি এটা শত শত উদাহরণ দিতে পারি। তো সব কিছু মিলে একটা দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ এই ইহজগতে এসে প্রতিকারের জন্য শেষ কই যায়? বিচার বিভাগে যায়। সেখানে যখন যায় দেখে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বা করছে না, এবং বিচার বিভাগকে সরকার বিরোধী এবং ভিন্ন মতাবলম্বী বিরোধীদেরকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারছে, তখন মানুষের আর যাওয়ার জায়গা থাকে না, খুব কষ্ট পায়। এই জায়গা নিয়ে যখন মানে কেউ যদি কেউ বলার চেষ্টা করে এখানে আইনের শাসন আছে, এটা আমার খুব দুঃখ লাগে। আপনি যদি বলেন গণতন্ত্র আছে, তাও আমি মানতে রাজি আছি, কিন্তু আইনের শাসন আছে আমার মনে হয় না। এখন একদমই নাই তো আমি বলতে পারি না, কিন্তু পলিটিক্যাল কেসেসের ক্ষেত্রে, ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এটা করা হয় না, বুঝছেন? এখন আমাদের জিল্লু সাহেব যে প্রশ্নটা তুলছে, এই ধরনের সূচক টুচক এগুলির সাথে, এগুলি ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভূমিকা রাখে। আসলে কি জানেন, আজকে 10 থেকে 15 বছর আগে এই ধরনের সূচকের খুব গুরুত্ব ছিল, কারণ ফরেন ইনভেস্টমেন্ট বলতে তখন বোঝাতো ইউরোপ, আমেরিকা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এগুলি বোঝাতো। এখন এই যে আপনি ব্রাজিলের কথা বললেন, একটা অল্টারনেটিভ ফরেন ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু দাঁড়ায় গেছে, যে ব্রিক্স কান্ট্রিগুলা। হ্যাঁ, এখানে আপনার ব্রাজিল আছে, চায়না আছে, ব্রিক্স প্লাস চায়না এককভাবে। চায়না কোনো দেশে গণতন্ত্র আছে কিনা, আইনের শাসন আছে কিনা, এগুলো বিন্দুমাত্র পাত্তা দেয় না, বরং গণতন্ত্র না থাকলে, আইনের শাসন না থাকলে, সুশাসন না থাকলে সে আরও বেশি খুশি হয়। ফলে ওই ফরেন ইনভেস্টমেন্টটা অতটা আগের মতো এফেক্ট করে না, এই জন্য সরকার অত বেশি বিচলিত হয় না, একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে সরকার বিচলিত হয় না, সেটা হচ্ছে আটলান্টিক কাউন্সিল যেমন বলছে ফ্রিডম নেই, এখানে প্রসপারিটিও নেই।
হ্যাঁ, প্রসপারিটিও নাই। আমি বললাম প্রসপারিটি নাই, ফ্রিডম নাই, প্রকৃত প্রসপারিটি নাই। আমরা যেটা বলি যে কিছু লোক অকথ্য রকম বড় লোক হয়েছে, হুমায়ুন ভাই তো আর অকথ্য রকম বড় লোক হয় নাই। উনারা সৎ থাকলেও সৎ থাকছে। উনারা যে সমস্ত প্রায় ফকির টাইপের লোকজন দেখেছে, উনার চোখে দেখা ফকির লোকও শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমার দেখা ফকির টাইপের লোক হাজার হাজার কোটি টাকার, আমার দেখা ফকির, আমি ইউনিভার্সিটি লাইফে যেগুলি ফকির টাইপের ছেলে পেলে দেখছি, সেগুলি দলীয় রাজনীতি করে ফকির, সরি ফকির টাইপের ইউজ করছি ইমোশনালি, মানে আমার চেয়ে অনেক হত দরিদ্র, তারা এখন শত শত কোটি টাকার মালিক, বুঝছেন? শত শত কোটি কমায় বললাম, হয়তো আরো বেশি হতে পারে। আমার এর মধ্যে আবার আমার ছাত্রও আছে কিছু, ফলে আমি তো খুব কাছের থেকে চিনি এগুলি। সো এখানে হয়েছে কি, সরকার কিন্তু প্রসপারিটি বলতে এটা বুঝে যে আমার লোকগুলার প্রসপারিটি হয়েছে। সামিট গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় লোকদের একজন হয়েছে, ওনারা বলতে প্রসপারিটি বলতে এটা বুঝায়। কিন্তু সার্বিকভাবে আপনার আয়ের সমতা হয় নাই, মানুষের ক্রয় ক্ষমতা ওই মাত্রায় বাড়ে নাই যেটা বাড়া উচিত ছিল। কিছুই বাড়ে নাই বলবো না, ওই মাত্রায় বাড়ে নাই। এখন কথা হচ্ছে কি, সরকার না এগুলোর কেয়ার করে না, যে কারণে এই সমস্ত সূচক হইলে ফরেন ইনভেস্টমেন্ট যদি কমেও সরকার কেয়ার করে না। কেন কেয়ার করে না? কারণ সে জানে যে যত লোকই বিক্ষুব্ধ হোক, এই বিক্ষুব্ধ লোককে সংগঠিত করে তার বিরুদ্ধে দাঁড় করানো বা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতি দেশে আর নাই। 15 বছরে সরকার, 17-18 বছরে সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাহিনী, এগুলির মাধ্যমে এমন একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ স্থাপন করেছে, জনগণ যতই বিক্ষুব্ধ হোক কিচ্ছু আসে যায় না। এখন আপনার পৃথিবীতে যেমন বার্মা, উত্তর কোরিয়া, তারপর বিভিন্ন দেশে জনগণ, সিরিয়া, জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ আছে না, সরকার কেয়ার করে না। এখন আমরা এত খারাপ হই নাই, কিন্তু কিছুটা ওইদিকে চলে গেছে। আর হুমায়ুন ভাই যেটা বলছে যে হ্যাঁ, আমরা অনেকে আশঙ্কা করছিলাম বাংলাদেশে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে টবে নাকি। হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন সরকারের ওখানে কিছু সাফল্য থাকতে পারে, অন্যান্য সাফল্যের অন্যান্য ফ্যাক্টরও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি তো দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমি শ্রীলঙ্কার মতো হই নাই, এটা কৃতিত্ব। আর একটা হচ্ছে আমার তো সিঙ্গাপুরের মতো হওয়ার কথা, সেখান থেকে আমি অনেক পিছিয়ে আছি, সেটা আমার ডিসক্রেডিট। আমাকে যেই পরিমাণ আমার রেমিটেন্স আসে, আমার গার্মেন্টস শ্রমিকরা যেরকম কাজ করে, আমাদের দেশে ইয়াংদের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ আছে, যে কর্মস্পৃহা আছে, আমরা আপনার 90-এ যেই একটা জাতীয় ঐক্যের ভিত্তিভূমিতে দাঁড়িয়েছিলাম, সব কিছু মিলিয়ে সিঙ্গাপুর না হয় কাছাকাছি যাওয়ার কথা ছিল, ওইটা তো হইতে পারি নাই। সেটাই আমার বক্তব্য। আপনি শুনছিলেন, অনেক কথা বলেছেন, আমি এই ছোটোখাটো উত্তর দেবো। সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের, যেটা প্রথমেই বলেছি আমি, আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা, এইটা মানসিকতা থাকতে হবে। এখানে আপনি 15 বছরের কথা বলেছেন যে এই সরকারের মেয়াদ, আপনি তার আগেরটা চিন্তা করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যে সরকারই হোক না কেন, সেই সময় অর্থনৈতিক মন্দা, যে অর্থনৈতিক অবস্থা দেশের, তারপরে এই যে দুর্নীতির কথা বললেন, মানি ল্যান্ডারিং, এটা সেটা তো আমরা করি সবসময় মামলা, কিন্তু কথা হচ্ছে যে আজ পর্যন্ত এগুলি বলা হয় যে এটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাচার হয়ে গেছে, কিন্তু স্পেসিফিক বলতে পারে যে একটা এই ব্যক্তি সম্বন্ধে তিনি আমার কাছে প্রমাণ আছে যে সে এত শত হাজার কোটি টাকা। হুমায়ুন ভাই, প্রমাণ কি জনগণ দিবে নাকি সরকার খুঁজে বের করবে? প্রমাণ আমি সরকারকে দিব কেন? সরকার কেন খুঁজে বের করে না? এবং অভিযোগটা আনেন না, কিন্তু এখানে সরকারের লোকজনও বলেছেন, কোন মন্ত্রীও বলেছেন টাকা বাইরে চলে যাচ্ছে। সেটা আমি যে অভিযোগটা আনলাম, সে অভিযোগটা প্রমাণের ভার কিন্তু তদন্ত যখন হবে সরকারের তদন্ত সংস্থার থেকে, সেখানে অ্যান্টি কারাপশনের এসএসসি বলেন যে সংস্থাই করুক, পিআইবি করুক, কিন্তু সেখানে আমাকে পরিষ্কার বোঝাতে হবে, তথ্য দিতে হবে যে এই তথ্যের উপরে আমি বিশেষ করে এটা বলেছি, বা এই তথ্যের উপরে বিশেষ করে এই নির্দিষ্ট হয়েছে। কাজে এইটা মানে আপনার কি মনে হয় যে এস আলমের উপরে ডেইলি স্টার যে রিপোর্ট হয়েছে, এরপরে দুদকের ঝাঁপায় পড়া উচিত ছিল না তদন্ত করার জন্য এস আলমের বিরুদ্ধে? আপনার এটা মনে হচ্ছে না যথেষ্ট তথ্য ছিল না? তারপরে যে আমরা ডকুমেন্টেড তথ্য পাই, সামিট গ্রুপ পৃথিবীর বিলিয়নিয়ারদের মধ্যে একটা হয়েছে, এটা কিভাবে হয়েছে, এটাকে আরও অতিরিক্ত তথ্য দরকার। আপনার কি মনে হয় একটা দেশে স্বাধীন দুদক থাকলে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করতো না? আপনার কি মনে আছে ভিয়েতনাম একজন ধনকুবেরের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে? যেমন ধরেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে নিয়ে একটি পত্রিকা রিপোর্ট করলো যে তার কি পরিমাণ, হ্যাঁ,
তার কোথায় কোথায় সম্পদ আছে, মানে এটা কি আছে। দুদকের জন্য যথেষ্ট না? কিন্তু দুদক বা তারা তো স্বতঃপ্রণোদিত হয়ে ইনভেস্টিগেট করার কথা, যে আসলে যে এই খবরগুলো বেরিয়েছে পত্রপত্রিকায়, তাহলে এখানে কি হচ্ছে সেটা দেখা দরকার। সেটা কি দরকার না? মানে দুদকের এখতিয়ার নেই সেটা? আপনি শুধু এটা বেনজিরের আপনি কথাই ধরেন। সঠিক বলেছে, এটা প্রত্যেকে কেবল বেরিয়েছে। এটা ইভেন কোনো কোনো ক্ষেত্রে আপনি তো আইনজীবী, অর্থবহ- আদালত, উচ্চ আদালত সুমোটো একটা ইস্যু করতে পারে। এটা আইনতে পড়ি আমি, দেরি হয় কেন? জি জি। সাধারণ যে আইন, পেনাল কোড যেটা বলে, দণ্ডবিধির মধ্যে একজন গিয়ে জিডি এন্ট্রি মানে একটা অভিযোগ দিলে কোনো মামলা নয়, এটা জিডি। আর মামলা করতে পারে অভিযোগ দিয়ে, যে কোনো ধারায়, সেটা যেই ধারায় অ্যাপ্লিকেবল সেটা সেইভাবে মামলা হয়। কিন্তু এখানে যেটা হয়, দুর্নীতি বা মানি লন্ডারিং করি, এই মামলাগুলো অ্যান্টি কারাপশন অ্যাক্টের মধ্যে পড়ে। তাদের নিয়ম, আইনটা একটু ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে যে সাধারণ মামলা যেরকম এখন দিলে, এখন এজাহার করে তদন্ত শুরু করে, সেটা কিন্তু হয় না। এটা প্রাথমিক একটা অনুসন্ধান করে, অনুসন্ধান করে যদি প্রাইভেসি কেস, প্রাইভেসি মানে প্রাথমিক তথ্য পাওয়া যায় সত্যতা, তাহলে পরে এটা রেকমেন্ড করে যাতে এফআইআর করার জন্য, মানে এজাহার দেওয়ার জন্য একটা প্রস্তাব দেয়। সে এখনও কিন্তু সেই প্রস্তাব হয়, তাই কাজে এটা সময় হয়ে যায়। এখন যেটা আপনি বললেন বেনজির আহমেদ বা যেই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক, এটা যেই হোক, ইভেন আমার সম্পর্ক যদি এরকম খবর বের হয়ে যায়, তার কোটি কোটি টাকা আছে, আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। বেনজির কিন্তু অস্বীকার করে নাই এই প্রপার্টিগুলো যে তার, এটা কিন্তু সে এখন অস্বীকার করে নাই। সেটা মারফতি লাইনের একটা কথা বলছে, আভি বাকি হয় না কি কি বলছে। একটু খুলে মজা করেছেন। কারণ বেনজির কথা উঠাইছেন বলছি আমি। বেনজির আহমেদের এখন যে তথ্যগুলি পত্রপত্রিকা এসছে, এখন এইটা অ্যান্টি কারাপশন কমিশন তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে, এই যেটা এটা সেটা, তার এই যে নিয়ম, যদি আইনটা পড়তে পারো, তখন কোনো মামলা নেয় না, না নেওয়ার আগে যদি তারা দেখে যে হ্যাঁ, যে উত্তরটা তলব করা উচিত, এটাই তো বলছেন আপনি। উত্তরটা স্যাটিসফ্যাক্টরি না, অর্থাৎ যে উত্তর সে দিছে সেটা সঠিকভাবে প্রমাণিত হয়নি, সেই ক্ষেত্রে এরা এটা সুপারিশ করবে যে একটা মামলা এফআইআর হিসাবে গণ্য করা হয়। এই হলে পরে আবার তদন্ত হয়, মূল তদন্ত। এই কারণে, এই দেরির কারণে এইটা একটা এক। আরেকটা কথা হচ্ছে যে দুর্নীতি কবে কোথায় না হয়েছে, এটা বাস্তবতায় কোন দেশে না হয়েছে। এই যে পাকিস্তানের কথা, কিন্তু সহনীয় পর্যায়ে থাকতে হবে। তো মানে আপনি র্যাম্পেন্ট করাপশন, আর একটা হচ্ছে সহনীয় পর্যায়ে আছে। আর দুর্নীতি করলে দুর্নীতির বিচার হবে, দুর্নীতি যে হবে না সেটা কেউ বলছে না, কিন্তু দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে। সেখানের ঘাটতির কথা আছে, সেটা সেখানে কথা হচ্ছে কি এক্সেস, রাইট, এক্সেস অ্যাপ্লিকেশন অফ ল, এক্সেস যেটা করা হয় সে আছে। কিন্তু কথা হচ্ছে সেখানেও আমি আবার বলবো, এক্সেস কোথায় হয়েছে সেটা দেখাতে হতো। সেইখানে আইনের এই ধারায় এই কথা বলা আছে, সেটা না করে বিয়ন্ড দ্যাট, যে এটা ছাড়িয়ে যেটা করেছে সেটা আইনে দ্বারা বাড়িত বা আইনে সঙ্গত নয়। হুমায়ুন ভাই, আপনি তো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং আপনার নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ছিল না, সবাই কনভিন্সড আপনি ইলেক্টেড, প্রপারলি ইলেক্টেড সভাপতি ছিলেন। আপনার কাছে কি আমরা এটা আশা করতে পারি না যে আপনি অন্তত এইটুক বলবেন যে একটা সাবেক আইজিপির এত সম্পত্তি কিভাবে থাকে, দুদকের ইমিডিয়েটলি তাকে তলব করা উচিত? এটা কি আপনি এইটুকু বলবেন না? আপনি, আমি তো সেটা না বলছি না, আমি বলছি নিয়মটা বলছি আর কি। নিয়ম তো আমরা জানি, নিয়ম জানি। আরেকটা ব্যাপার কি জানেন, আপনি যাক এটুক বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে মনে হয় একজন অবসরপ্রাপ্ত আইজিপি, তার ব্যাপারে তদন্ত করার সাহস বা ইচ্ছা দুদকের বা সরকারের কোনো প্রতিষ্ঠানে নাই। তাহলে পুলিশে এখন যারা পাওয়ারফুল আছে, বা পুলিশেরও উপরে যারা আরও পাওয়ারফুল লোকজন আছে, তাদের উপরে আরও যারা পাওয়ারফুল বা যিনি পাওয়ারফুল আছে, তার ব্যাপারে এই দেশে কেউ তদন্ত দূরের কথা উচ্চারণ করার সাহস হবে নাকি? এটা আমার কাছে ভয় লাগে, বুঝছেন? আরেকটা কথা কি হুমায়ুন ভাই, আমরা কোনো প্রসঙ্গ আসলেই বলা শুরু করি যে ধরেন এরকম তো আগেও হয়েছে, এই হয়েছে। ফর এক্সাম্পল, ধরেন আমার বাবা মার্ডার হইল, আজকে মার্ডার হইল, তখন কি আপনি আমার বলবেন আসিফ আপনার বাবা মার্ডার হয়েছে তো কী হয়েছে, কত লোকেরই তো মার্ডার হয়েছে,
বলবেন না তো? সেটা আমি বলবো না, বিকজ প্রত্যেকটা অপরাধ অনেক বড় অপরাধ এবং আমরা বর্তমানে বেশি কনসেন্ট্রেট করা উচিত আমাদের। যখন বিএনপি খারাপ কাজ করেছে, দুর্নীতি করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, ভুয়া নির্বাচন করার চেষ্টা করেছে, তখন তো আমরা বিএনপিকে বলছি, সবাই বলছি। প্রথম আলোতে বড় বড় করে হেডিং দিত, প্রথম আলো জীবনেও আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় রিপোর্ট করতো না যেটা বিএনপির বিরুদ্ধে করেছিল। তো ওইটা তো আমরা বলছি, অন্যায় করছে তারা শাস্তি দিছি, তাকে 2008 ইলেকশন থেকে বিদায় করেছি। এখন যে অন্যায় করছে, এখন কি আমি তার বিরুদ্ধে সেই মাত্রায় বলতে পারছি? সেটাও আমার প্রশ্ন, সেটা আমরা পারছি না। এবং আপনাদের মতো লোকদের দেখলে আমার মনে হয়, আপনাদের কাছে আবেদন করি, আপনার এই দুনিয়ার চাওয়ার কি আছে? আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছে, আপনি প্রপারলি একটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন, আওয়ামী লীগের মতো দলের উপদেষ্টা পরিষদ সদস্য, একটা ক্লিন জীবনযাপন করছেন। আপনি বরং আওয়ামী লীগের স্বার্থে, বঙ্গবন্ধুর চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায়, ভোটের মধ্যে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। এক্স্যাক্টলি, আপনি বরং বলবেন যে আওয়ামী লীগের ইমেজ রক্ষার জন্য, আছে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য বেনজির, এস আলম এদের তদন্ত হওয়া উচিত, আনভির এদের তদন্ত হওয়া উচিত। এটার সাথে সরকারের আরও ইমেজ বাড়বে যদি সরকারের মধ্যে সৎ নিয়ত থাকে। কারণ সরকারই যদি তাদের সাথে ইনভলভ থাকে এই সমস্ত কাজে, তাহলে তো আর কিছু করার নেই। না, সেটা তো আপনি যা বলছেন এই ব্যাপারে তো দ্বিমত পোষণ করছিলেন। কথাটা হচ্ছে যে আমি প্রসিডিওরটা বললাম আর কীভাবে করতে হয়। এখানে আপনি যেটা বলছেন, কারোর বাপ মার্ডার হয়েছে, সে মামলা সঙ্গে সঙ্গে এফআইআর হবে, এজাহার হবে। কিন্তু এখানে যে অলিগেশনগুলি এসে মানি লন্ডারিং, কারাপশন, তারপরে কি বলবো আপনাকে, মানে নারী গতির ব্যাপারে, এগুলো তথ্যটা যেটা বললাম এফআইআর করার আগে এটা, তার সাথে ডেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করবে, তথ্য থাকলে দেখা যায় এই তথ্য এটা আছে, আপনি উত্তর দেন। এইটা তাহলে আপনি তো মনে করছেন, কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আপনার থেকে একটা খুব পজিটিভ জিনিস আমরা শুনলাম, ভালো লাগলো। আপনি মনে করছেন বেনজিরকে দুদকের তলব করা উচিত, এটা তো আপনি বলছেন, এটুক তো বলছেন। এবং আপনি নিশ্চয়ই এটাও মনে করেন মুনিয়ার হত্যার ব্যাপারে যার নাম ছিল, পুলিশ যদি তাকে ছেড়েও দেয়, ফাইনাল রিপোর্টও দেয়, পুলিশের অন্তত উচিত ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না হুমায়ুন ভাই? অন্তত জিজ্ঞাসাবাদ করা তো উচিত ছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, যদি কোনো স্পেসিফিক মামলা না হয় তাহলে জিজ্ঞাসাবাদ কিসের বেসিসে? মামলা হয়েছে তো, তার বোনই তো মামলা করেছে। কিসের বেসিসে করবে বলেন? মামলা তো স্পেসিফিক মামলাই করেছে, ওই মুনিয়ার বোন। না, কিন্তু আমি জাস্ট আপনার কাছে একটা জিনিস জানতে, মানে আপনার কাছে আমার জানতে চাই, দুদক বা পুলিশ বা কোর্ট কেউ যদি অভিযোগ না করে, বা মিস্টার আসিফ নজরুল যেভাবে বলছেন, অনেক সময় হয়তো অভিযোগ করবার পরিবেশও থাকে না, কিন্তু এটা যদি গণমাধ্যমে আলোচনা আসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আসে, মানুষের মধ্যে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়, স্বতঃপ্রণোদিত হয়ে দুদক, পুলিশ বা কোর্ট কিছু করতে পারে না? হ্যাঁ, এটা যেটা বলছে আমি আপনার দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে যে কেবল এখন আমি একজনকে মার্ডার করলাম এবং আমি এমন একটা পরিবেশ, ভয়ের আবহ তৈরি করলাম যে আমার বিরুদ্ধে কেউ মামলা করবারও সাহস নেই, যে ভিকটিম। অন্যদের দায়িত্ব কি? রাষ্ট্রের কি দায়িত্ব? পুলিশের কি দায়িত্ব? আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হলো যে আপনি, আমি ডিফার করছি না, আমি একটাই কথা বলতেছি, প্রসিডিওর ফলো করতে হবে, নীতিমালা ফলো করতে হবে, আইনের গণ্ডির বাইরে যেতে পারছে না, এই জন্য সমস্যা। এই যে বললাম যে এফআইআর না হওয়া পর্যন্ত তোর তদন্ত হবে না। কিন্তু বাংলাদেশে তো এটাও হয় যে মামলা হওয়ার আগে অনেককে অ্যারেস্ট করে পরে মামলা করা হয়। আমি বললাম যে এখন যেটা সব সম্ভব, যেটা আপনারা চাচ্ছেন, যে তাকে তলব করে তার ডেকে এনে জিজ্ঞাসাবাদ করবে, যে বোঝার চেষ্টা করবে যে তথ্যগুলো মিডিয়াতে বেরিয়েছে বা বিভিন্ন হয়েছে, এগুলি সম্বন্ধে আগে উত্তর দিতে হবে। এটা হবে না, এটা মনে করার কোনো কারণ নেই, আমি বিশ্বাস করি না। এটা আপনারা বলছেন, নজরুল সাহেব বলছেন, আমার যেটুকু আমি জানি আর কি হোম মিনিস্টারকে, সে কিন্তু এই ব্যাপারটি ডিসঅনেস্ট না, সে কিন্তু এইগুলি, আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি, আমি যদি তার সার্টিফিকেট দিচ্ছি না, বাট ইজ নোন টু বি ভেরি অনেস্ট এবং টু সাইন, ভদ্রলোক, এবং সে এইসব হতে পারে। তাহলে হোম মিনিস্টার আসলে উনি চালায় না, ওনার উপরে আরও একজন আছে, উনি হয়তো খুব বেশি পাওয়ারফুল, যে জন্য উনি কাজ করতে পারে না। আপনি যেভাবে বলছেন সেভাবে যদি হোম মিনিস্টার যদি সত্যি সেরকম সৎ ভালো হয়ে থাকে, আমিও কিন্তু ওনার সম্পর্কে ভালো কথাই শুনি, তাহলে বলতে হবে হোম মিনিস্ট্রির
মানে অনেক কথা আসল ক্ষমতাটা ওনার হাতে না। হাত পা বাঁধা কিনা, আসল ক্ষমতাটা এমন কারো হাতে যেগুলো হইতে দেয় না। যে আপনি আলোচনার সময় বলছিলেন যে আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, গণতন্ত্র নিয়ে বললে হয়তো আপনি কনসিডার করতে চেষ্টা করবেন, একটু আগে বলছিলেন। গণতন্ত্রের হালচাল কি, বিশেষ করে আমি যদি নির্বাচনে আসি, এখন উপজেলা নির্বাচন সামনে, আপনি কি মনে করেন কিনা আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এই উপজেলা নির্বাচন, এই উপজেলা, আমি বুঝতে পেরেছি, তারপর আমি প্রশ্নটা রাখছি যে শক্তিশালী করবে কিনা, বা আপনি উপজেলা নির্বাচন। আমি এটা নিয়ে বলেছি কেন, মানে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমি দেখি যে জুডিশিয়ারি কাজ করতে পারছে না, যখন সরকার কাজ করতে পারছে না, ভুয়া ইলেকশন হচ্ছে, এটা আমি প্রতিবাদ করি, কিন্তু আমি সবচেয়ে কষ্ট পাই যে জুডিশিয়ারি কাজ করতে না পারলে, কারণ এটা আমার লাস্ট রিজোর্ট। পৃথিবীতে সমস্ত দেশেই সরকার অ্যাক্সেস করার চেষ্টা করে, মানুষের অধিকার লঙ্ঘন করার চেষ্টা করে, ভুয়া নির্বাচন করার চেষ্টা করে কম বেশি, কিন্তু একটা রক্ষা কবচ হচ্ছে সংবিধান। এই সাংবিধানিক রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগ। আমাদের 72 সনে সংবিধান এইভাবে ছিল, গণপরিষদের বিতর্কেও বারবার এই আশাবাদী ব্যক্ত করা হয়েছে যে বিচার বিভাগ আছে, মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, যত বড় শাসক হোক। তো বিচার বিভাগ যখন কাজ করতে পারে না বা কাজ করে না, যেটাই হোক, তখন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই, ওই সেন্সে বলেছি। আর গণতন্ত্রহীনতাতে কষ্ট তো অবশ্যই পাই, ক্ষুব্ধ হই। এখানে এটা তো ফাউন্ডেশন, একটা দেশে যখন গণতন্ত্র থাকে না, তখনই বিচার বিভাগের উপর এইরকম আঘাত করা যায়। যখন আমাদের এখানে শেখ হাসিনা প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন 1996-এ, খালেদা জিয়া প্রপারলি ইলেক্টেড হয়েছিলেন 1991-এ, আপনার মনে আছে তখন কি বিচার বিভাগের উপর এই শাসন বিভাগ এরকম কর্তৃত্ব করতে পারতো? নো, পারতো না। তখন যে কোনো মানে বিরোধী দলের গায়েবী মামলাতে সাজা দেওয়া যেত, ভুয়া মামলা দেওয়া যেত, ভুয়া মামলা পত্রিকায় প্রমাণিত হওয়ার পর ওই মামলাতেই সাজা দেওয়া যেত। একই মামলাতে মির্জা ফখরুলের মতো একজন জামিন না পায় জেলে থাকবে, আরেকজন জামিন পায় সরকারি দল হয়ে ইলেকশন করবে। এই সমস্ত মানে তগলকি কাণ্ড কি হয়েছে তখন? এতটা হয় নাই, কারণ ওনারা প্রপারলি ইলেক্টেড ছিল। ওনারা জানতো পরের ইলেকশনে আমি ক্ষমতা হারাইতে পারি, তো বিচার বিভাগটা নষ্ট করলে এটার ভিকটিম আমি হব। এখন তো সেই ভয়টা নাই। এখন ওনারা মনে করেন আমি অনন্তকাল ক্ষমতায় আছি, বিচার বিভাগ নষ্ট হলে আমি বিচার বিভাগের কাছে তো আমি আসামি হিসাবে যাবই না কখনো, কাজে সমস্যা কি? বরং এটা আমি ইউজ করি। এই জন্য ইলেকশন হচ্ছে আদি পাপ, ইলেকশনের পাপ হচ্ছে আদি পাপ বলে আমি মনে করি। আজকে আপনার উপজেলা নির্বাচন নিয়ে যে কথাগুলো উঠছে, অনেকে বলছে উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ইত্যাদি। প্রথম কথা হচ্ছে কি, উপজেলা নির্বাচনটা না অনেক গুরুত্ব হারিয়ে ফেলেছে। উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী নিয়োগ হতো না, স্বতন্ত্রভাবে মানুষজন দাঁড়াতো, এবং এখানে ক্ষমতাসীন দলের কারচুপি করার ইনসেন্টিভটা কম থাকতো আগে। আওয়ামী লীগ গভর্নমেন্ট গত ইলেকশন থেকে উপজেলা নির্বাচন দলীয় প্রতীকের ভিত্তিতে করেছে, মানে বোঝাই যাচ্ছে যে তৃণমূল পর্যায় পর্যন্ত একটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছে। এখন যখন বিএনপি ইলেকশন আসছে না, এখন আবার আপনার ওই যে সংসদ নির্বাচন স্টাইলে যে আমি আর ডামির ইলেকশন, আমিও প্রার্থী, আমার দলের আরেকজনও প্রার্থী, এরকমভাবে ইলেকশন করার চেষ্টা করছে। এখন এই নির্বাচনে ধরেন বিএনপি যদি ধরেন অংশগ্রহণ করলো, বিএনপি যদি অংশগ্রহণ করতো, তাহলে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আসতো সেটা হচ্ছে, তুমি সংসদ নির্বাচনে অংশ নিলা না, তার চেয়ে ফার লেস ইম্পর্টেন্ট একটা ইলেকশন সে তো অংশ নিলা কেন? তার মানে তো এই সরকারের অধীন ইলেকশন করা যায়, তুমি তো এই মৌলিক জায়গাটা, নৈতিক জায়গাটা, তাহলে তুমি মিথ্যা কথা বলছো। এই অভিযোগ সবাই করতো, হুমায়ুন ভাই করতো, আমরাও মনে করতাম যে তুই বেটা তাহলে সংসদ নির্বাচনে গেলি না কেন? বুঝছেন, সরি কলোকিয়ালভাবে বললাম। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন বিএনপি নির্বাচনে অংশ নিল, ওই সমস্ত অভিযোগ বাদ দিলাম। অংশ নেওয়ার পর এই উপজেলা নির্বাচনে ধরেন বিএনপি হয়তো 20 to 30% আসনে জিতে আসতো, মানে সরকার ছাড় দিলে, ছাড় না দিলে 5% কেন 1%ও জিততো না। সরকার যদি মনে করতে আচ্ছা ঠিক আছে 20% জিতে আয়, তো 20% বা 30% জিতে আসার পর এটা কি দেশের গণতন্ত্র, জবাবদিহিতা প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতো? যদি রাখতো সেটা খুবই যৎসামান্য। এখন ধরেন আমি উপজেলা চেয়ারম্যান হইলাম, হুমায়ুন ভাই ধরেন এলাকার এমপি আওয়ামী লীগের, আমি উপজেলা চেয়ারম্যান হইলাম, আমি ধরেন নূরের দলের উপজেলা চেয়ারম্যান হইলাম, আমার কি সাহস আছে ওনাকে কোনো ব্যাপারে, ওনার অনিয়মের ব্যাপারে চ্যালেঞ্জ করার সাথে সাথে উনি মামলা দিয়ে আমার জেলে ভরবে, এবং আপনার সংসদ সদস্য পদ চলে যেতে, মানে উপজেলা চেয়ারম্যানের পদ চলে যাবে, জেলে যাবো, মেয়রের পদ চলে যায়। তো আমার ক্ষমতা কাঠামোটা এমন ভাবে আছে, এখানে কোনোভাবেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা কোনো ভূমিকা রাখতো না, বা রাখলে সেটা খুব যৎসামান্য। তারপরও আপনি বলতে পারেন আচ্ছা তৃণমূল পর্যায়ে বিএনপির টিকে থাকার জন্য এটা দরকার ছিল কেন, সেটা আপনি বলতে পারেন, তৃণমূল পর্যায়ে বিএনপির টিকে থাকার জন্য দরকার। আমি মনে করি বিএনপির আওয়ামী লীগের মতো অনেক, মানে আওয়ামী লীগের মতো একটা দ্বিচারিতা বিএনপির পলিটিক্স করতে হবে, দ্বিচারিতার পলিটিক্স করতে হবে। মুখে এক কথা বলবে, মুখে 3 কথা বলবে, মুখে এক কথা বলবে, কাজ অন্যরকম করবে। আওয়ামী লীগের একটা স্টাইল আছে দেখবেন, মানে আমির হোসেন আমু সাহেব বলবে আমরা তো জাতীয় সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, ওবায়দুল কাদের সরকার বলবে কাদের সাথে জাতীয় সরকার,
মানে একটা কনফিউজিং চিত্র দিয়ে রাখা। তো বিএনপির উচিত সরাসরি বলা যে ইলেকশনে অংশ করব না, আর স্বতন্ত্র যারা করবে তাদের বলা উচিত করলে করো, সমস্যা নাই, ওদেরকে বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। এখন আপনি মানে যেরকম পলিটিক্স সরকার করে বিএনপিকে সেরকম পলিটিক্স করতে হবে। এখন সরকারের পলিটিক্সটাকে অনেকে বলে স্মার্ট পলিটিক্স, আমি এটাকে পলিটিক্স বলি না, বলি কুটিল পলিটিক্স করে। কুটিল পলিটিক্সে অত্যন্ত দক্ষ সরকারি দল, বিএনপি কুটিল পলিটিক্সে দক্ষ না, কুটিল পলিটিক্সে দক্ষ হইতে হবে, কারণ আপনি টিকতে পারবেন না এখানে। জি, আপনি শুনছিলেন এবং আমরা উপজেলা নির্বাচনী আলোচনা করছিলাম, বিএনপি নির্বাচনে না যাবার সিদ্ধান্ত নিয়েছে, আপনি কিভাবে দেখেন? এটা তাদের নিজেদের ব্যাপার, কিন্তু বাস্তবতা যে আমি ছোট্ট কথা যদি বলি, তারা নিজেরা জানে যাদের কর্মকাণ্ড নিজেদের সরকার ক্ষমতায় থাকার সময় পরবর্তীকালে যে জনগণকে সম্পৃক্ত করে নিজেদের সাথে আন্দোলন করা বা তাদের সাথে নিয়ে কিছু কাজ করা, সেটা কিন্তু করে নাই। যার ফলে তারা জনগণের যে একটা সমর্থন, আপনি লক্ষ্য করে দেখেন এই যে উপজেলা নির্বাচন হচ্ছে এখন, সেখানে কিন্তু বিএনপির কিছু কিছু স্থানীয় নেতারা অংশগ্রহণ করছে, এখানে কিন্তু একটা কনফ্লিক্ট আছে। কথা হলো যে অনেকে মনে করে আমি পপুলার, কিন্তু আমাকে দিচ্ছে না ইলেকশন করতে। এখানে কতটা হচ্ছে যে বাস্তবতা যেটা, সেটা হলো আমি নিজে হোয়াট আই মাইসেলফ ফিল, সেটা হচ্ছে যে আপনার তাদের দল যেটা বিএনপি যেটা এখন আছে, সেটা কিন্তু ভিতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আছে, সেটা আমরা সবাই জানি, পত্র থেকে এসছে। এটা নিয়ে আলোচনা করতে চাই না, তবে এটা হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন এই জন্য যে নির্বাচনে অংশগ্রহণ করলে কি হবে রেজাল্ট, সেটা কিন্তু তারা জানে। কারণ এটা জানে এই জন্য জনগণকে সম্পৃক্ত করার মতো কোনো আন্দোলন বা পদক্ষেপ তারা আজ পর্যন্ত নেয়নি বা দেখাতে পারেনি দেশের মানুষকে, যে দেশের মানুষের স্বার্থে তাদের অর্থনীতি উন্নয়নের জন্য, দেশের রাজনীতি উন্নয়নের জন্য সে ধরনের কোনো পদক্ষেপ নেয়ও না, দেখাতে পারে না। যে কারণে আজকে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ থেকে পিছিয়ে যাচ্ছে। এক আরেকটা কারণ হচ্ছে তাদের নেতৃত্বের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, ভালো দ্বন্দ্ব চলছে। এটা বাইরে আমি তাদের ব্যাপার, এটা আমি ভেতরে ঢুকতে চাই না। কনফ্লিক্টিং যে কারণে কিন্তু একটা স্টেডি সিদ্ধান্ত, অর্থাৎ দৃঢ় পদক্ষেপ কর্মসূচি নিতে পারছে না, যে কারণে আজকের বিএনপি হতাশ, নেতৃবৃন্দ হতাশ। ইভেন মির্জা ফখরুল দেখেন, তার সম্বন্ধে নিজেই যার পত্রপত্রিকা যা আসে, এই যদি বিশ্বাস করিনি আমরা, তাহলে মনে করতে সে তো নাই। আবার অনেক দেখা যায় তারেক জিয়াই নাই। এই যে আজকে পত্রিকা দেখলাম কি বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা আর তারেক জিয়া উপদেষ্টা, এই হয়ে এগুলি তো আছেই। কথাটা হচ্ছে যে দল যেটা করে, যেটা দল বিরোধী আওয়ামী লীগের, এটা হচ্ছে যে গ্রাসরুট থেকে, তৃণমূল থেকে যে দলটা আসে, সেই দলটার স্ট্রেংথ অনেক বেশি হয়। আর যারা হঠাৎ করে দল তৈরি করে, অর্থাৎ ক্ষমতায় এসে দল সৃষ্টি করলাম, সেখানে চার্লস মোহাম্মদ যারা বলি আমরা, যারা সুযোগ সন্ধানীরা সেখানে গিয়ে রাজনীতি করে এবং তারা স্বাভাবিকভাবেই জনস্বার্থে কাজ খুব একটা কম করে। তো সেই জন্য বলছি যে নজরুল সাহেব যে কথা বলছেন, ওনাকে যেটা সবসময় বলি, হি ইজ মোর ক্যাথলিক দ্যান পোপ। উনি দল করে না ঠিকই, কিন্তু বিএনপির যে ডিফেন্ড করার জন্য যা যা বলে সব বলে। এই প্রোগ্রামেই আমি বিএনপির দুইটা সমালোচনা করেছি, খেয়াল করেন। একটা বলেছি যে বিএনপির আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আরেকটা বলেছি তারা ভুয়া নির্বাচনের চেষ্টা করেছিল, মাগুরাতে ভুয়া ইলেকশন করেছে। এই প্রোগ্রামে দুইটা বলছি। আপনি কিন্তু হুমায়ুন ভাই জীবনে আওয়ামী লীগের একটা সমালোচনা করেন নাই সরকারের, আমি কিন্তু দুইটা সমালোচনা করলাম। আরেকটা কথা হচ্ছে কি, আমার বক্তব্যটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি এটা সবসময় বলি, ধরেন আজকে জিল্লুর আমাকে থাপ্পড় মারতেছে, হ্যাঁ, ধরেন জিল্লুর আমাকে ঘুষি মারছে, থাপ্পড় মারছে, প্রায় 1 বছর যাবত জিল্লুর আমাকে দেখলেই মারে। তো এখন আপনার কাছে যখন আমি প্রবলেমটা নিয়ে আসবো, আপনাকে কি আমাকে জিল্লুর মারতেছে এটা বলবো, নাকি 15 বছর আগে আমাকে, এই যে ভাই ক্যামেরাম্যান আপনার নাম কি, ইউনুস ভাই, ধরেন 15 বছর আগে আমাকে ইউনুস ভাই মারছে, কোনটা বলবো? জিল্লুর আমাকে 1 বছর যাবত মারতেছে, সেটা আপনাকে কমপ্লেন করতে আসবো, নাকি 15 বছর আগে ক্যামেরাম্যান ভাই আমাকে মারছে সেটা কমপ্লেন করতে আসবো?
আপনারা এটা কি বিবেচনায় 15 বছর যাবত দেশের মধ্যে এত অনাচার, এত দুর্নীতি, এটা রাইখা আমি 15 বছর আগে বিএনপি করেছিলেন আমি কেন বলবো? এটা আপনারা বলবেন যারা দলের উপদেষ্টা পরিষদের সদস্য। আর আমরা যদি কোনোদিন বিএনপি ক্ষমতা আসে, পদে পদে বিএনপির সমালোচনা করব। কতবার তো টেলিভিশনে বলেছি, যখন আপনাদের নেত্রী যখন 111-এর সময় বন্দী ছিল, জিল্লুরদের প্রোগ্রামে এসে বারবার ওনার পক্ষে কথা বলেছি। উনি যখন বিদেশে ছিল ওনাকে আসতে দিচ্ছিল না, ওনাকে যেন আসতে দেওয়া হয় এটা লিখেছি, প্রথম আলোতে লিখেছি। 21শে অগাস্টে হামলা হয়েছে ওনার ইয়েতে, ওনার পক্ষে লিখেছি। সো এখন 15 বছর যাবৎ অত্যাচারী একজন, তো 15 বছর আগের অত্যাচারী সমালোচনা আমি কেন করব? যদি কোনোদিন আওয়ামী লীগ আবার মজলুম হয়, বিএনপি অত্যাচারী জায়গায় যায়, অবশ্যই বিএনপি সমালোচনা করব। আমাদের স্বার্থ কি জানেন হুমায়ুন ভাই? আমাদের স্বার্থ হচ্ছে আমরা চাই একটা ক্ষমতার ভারসাম্য থাকুক, সরকারে আওয়ামী লীগ থাক আর বিএনপি থাক, একটা শক্তিশালী যেন বিরোধী দল থাকে। শক্তিশালী বিরোধী দল থাকলে আমার কি লাভ? আমার লাভ হচ্ছে তখন আমি মত প্রকাশের স্বাধীনতা বেশি উপভোগ করতে পারি। তখন আমি আমার পরিচিত লোকজন বা আমার ভক্ত, আমার ছাত্র, তাদের মধ্যে এত বঞ্চনা অনাচারের করুণ গল্প শুনে অসহায় বোধ করি না। তখন বিচার বিভাগ এখনকার চেয়ে অনেক বেটার ফাংশন করতে পারে। তখন মানুষ কম দুর্ভোগে থাকে, স্বর্গে থাকে না। আর আপনি যে কথাটা বলেছেন না যে বিএনপি জনসম্পৃক্ত কোনো ইয়ে করে না, ইউ আর রাইট। বিএনপি তো জনপ্রিয়তা পাবে বা ইলেকশন হলে আমি বিশ্বাস করি বিএনপি অবশ্যই জিতবে আওয়ামী লীগের সাথে ইলেকশন, ফেয়ার ইলেকশন হলে। এটা বিএনপির ক্রেডিটের কারণে না, এটা আওয়ামী লীগের অ্যান্টি ইনকামবেন্সির কারণে। যদি আজকে বিএনপি 15 বছর যাবৎ ক্ষমতায় থাকতে এইভাবে এবং এরপর যদি ইলেকশন হতো, তাহলে অবশ্যই আওয়ামী লীগ জিতত। বিকজ অ্যান্টি ইনকামবেন্সি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক সত্য, এবং 15 বছর যাবৎ একটা দল যখন প্রশ্নহীনভাবে জবাবদিহীনভাবে থাকে, তখন তার অত্যাচার অনাচারের সীমা ছাড়িয়ে যায়। ওটা ওই দলও বুঝে না, দলের উপদেষ্টারও বুঝে না, সাধারণ লোকজন বুঝে। আপনাকে আমি বললাম আমার আপনার জীবনে একটা সময় যেন জীবনে আছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আওয়ামী লীগ মজলুমের জায়গায় গেছে, এবং আপনি দেখবেন আমি কত স্ট্রংলি আওয়ামী লীগের পক্ষে তখন বলি। তখন আপনার মনে হবে আমি বোধহয় ওই যে মোর ক্যাথলিক দেন পোপ, আওয়ামী লীগের চেয়ে বেশি আওয়ামী লীগ আমাকে আপনার বলতে হবে তখন। কিন্তু দেশে তো ওইরকম একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। জিল্লুরের প্রোগ্রামে 2018 সালের ইলেকশন আগে আমি কি বলছি জানেন? এখনও রেকর্ড আছে। যদি আমি বলেছিলাম যদি ফেয়ার ইলেকশন করে আওয়ামী লীগ জিতে, তাহলে সেটা হবে বেস্ট অপশন। বলেছিলাম না জিল্লুর? যদি ফেয়ার ইলেকশন করে আওয়ামী লীগ জিতে, কারণ আওয়ামী লীগ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে সেটা কন্টিনিউ করতে পারবে। আর ফেয়ার ইলেকশনের মাধ্যমে জিতলে আওয়ামী লীগের কনফিডেন্স অন্যরকম থাকবে। আওয়ামী লীগ ভারতের ভয় পাবে না, ভারতের কথায় উঠবে বসবে না। আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, কারণ সে ফেয়ার ইলেকশনে জিতেছে, তার আত্মসম্মান বোধ থাকবে। আমরা তো আপনার 96-এ শেখ হাসিনার গভর্নমেন্ট দেখেছি, অসাধারণ পারফরমেন্স ছিল এখনকার তুলনায়। সো সেটা করি। ধরেন আগামী ইলেকশন যদি হয়, ওই ইলেকশনে যদি ফেয়ার ইলেকশনে যদি আওয়ামী লীগ জিতে আসে, মানে আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু স্যালুট দেম। আমার স্বার্থ হচ্ছে জনগণের ভোটাধিকার, আওয়ামী লীগ বিএনপি না। এবং আপনারা খেয়াল করে দেখেন, এই যে সরকারের এত তদন্ত বাহিনী টাহিনী আছে, আমি তো প্রকাশ্য প্রোগ্রামে অনেক চ্যালেঞ্জ করি, আজকেও করে গেলাম। ভাই র্যাব আছেন, ডিজিএফআই আছেন, এসবি আছেন, ডিবি আছেন, ভাই একটু তদন্ত করে দেখেন তো, বিএনপি তো 2বার ক্ষমতায় আসছিল। আসিফ নজরুল জীবনে কোনোদিন হাওয়া ভবন, কোনো মন্ত্রী, খালেদা জিয়ার অফিস, কোনো 2 পয়সার জন্য, কোনো সুবিধার জন্য গেছিল কিনা? ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। কেন খামাখা তাহলে আমি বিএনপিকে ডিফেন্ড করতেছি? কারণ আমি চাই একটা ক্ষমতার ভারসাম্য থাকুক, মানুষের মনে একটা স্বস্তি থাকুক। এটা আপনার সাথে দ্বিমত, প্রিন্সিপাল হিসেবে দ্বিমত পোষণ কথা নয়, কিন্তু কত বাস্তবতা যেটা জি মাঠে যে অবস্থাটা হচ্ছে সেটার সাথে আপনার কথার সাথে মিল নেই। হতে পারে, আমরা মাঠের লোক না, বুঝছে না। কারণ হচ্ছে যে আপনার 15 বছর আগে বিএনপি ক্ষমতা যখন ছিল, তখন যে ঘটনাগুলি হয়েছে সেগুলি আমাদের বলার প্রয়োজন নাই, আমরা সবাই জানি। অনেক খারাপ কাজ করেছে, আমি কিছু বলতে চাই না, বললাম যে আমি কোনো অ্যাডভান্স কমেন্ট করতে চাই না, আমরা সবাই জানি। আবার এই যে 15 বছর এর মধ্যে যে আওয়ামী লীগ যারা করে বলে দাবি করে করে, তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয় না দুর্নীতির বিরুদ্ধে, এটা কিন্তু সত্য নয়। এটা অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা হয়েছে, এবং জুডিশিয়ারি যেটা বলেছিলাম আপনি, কোর্টে যে গেলেই যাবেন নিয়ে দিলাম, সেটা কিন্তু হয় নাই। কার বিরুদ্ধে শাস্তি হয়েছে? আওয়ামী লীগের কার বিরুদ্ধে শাস্তি হয়েছে? আপনি যে বলেন আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে দুর্নীতির শাস্তি হয়েছে, তদন্ত হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে? কোনটা? আওয়ামী লীগের কার বিরুদ্ধে এই সরকারের আমলে দুর্নীতির জন্য একটা বলেন। যেমন আপনাকে বলে হলমার্কের ঘটনাতে শাস্তি হয়েছে, কিন্তু হলমার্কের ঘটনাতে যে সোনালী ব্যাংকের উপদেষ্টা মণ্ডলী ছিল, যেখানে একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টাও ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্স ভিসি,
এবং আরও কিছু কিছু লোক যারা এখন টকশোতে আছে তারা এই সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ছিল। তখন আমি অনেক পত্রিকার রিপোর্ট পড়েছি এই পুরা হলমার্ক কেলেঙ্কারিতে তাদের ইনভলভমেন্ট আছে বা তাদের কারো কারো ইনভলভমেন্ট আছে। তাদের তো ছোঁয়াই হয় নাই। এই হলমার্কে কি জেসমিন আর হাজব্যান্ডের নাম কি? এটা তো আওয়ামী লীগ না। এদের ঘাড়ে বন্দুক রেখে টাকা লুট হয়েছে, এরা অল্প পেয়েছে, আর বাকি যারা আওয়ামী লীগের লোকজন পেয়েছে ওদের তো ধরাই হয় নাই কাউকে। জি, আরেকটা প্রসঙ্গ উনি তুললেন, ভারতের প্রসঙ্গ উচ্চারণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এর বাইরে তো অন্যান্য অনেক ইস্যুজ আছে, ডিসপিউট আছে, অনেক সমস্যা আছে দুই দেশের মধ্যে। সাম্প্রতিককালে বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভারতীয় পণ্য বর্জনের একটা ক্যাম্পেইন চলছে। ভারতের ভূমিকা, এটা আমি একটা কথা বলে এখানে বলে যেভাবে আপনি যেভাবে নেন আমি জানি না, সেটা হচ্ছে যে অকৃতজ্ঞ জাতি আমরা কিন্তু না। বাস্তবতা যেটা, মুক্তিযুদ্ধের সময় যদি ভারতের ভূমিকা পজিটিভ না হতো তাহলে কিন্তু অনেক বছর লাগতো মুক্তিযুদ্ধ চালাতে। এটা যা ভারতের স্বার্থ ছিল কোনো সন্দেহ নাই। তাদের স্বার্থ ছিল যে সেটা হলেই যাদের প্রিন্সিপাল ছিল সেটা 23শে মার্চ যেটা হয়েছিল, সেখানে যেটা হয়েছে সেটা প্রমাণ করেছে যে এটা দুই রাষ্ট্র, এটা কনসেপ্ট অফ 2 নেশন, এটা ভুল, এটা ঠিক না, এটা প্রমাণ করেছে। এইটা তাদের মেইন পলিটিক্যাল গ্রাউন্ড। আর ইকোনমিক ব্যাপার ছিল যেটা হচ্ছে যে এই যে এখন যে অবস্থাটা আছে, ব্যবসা বাণিজ্য, এটা সেটা আমাদেরও আছে তাদেরও আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি স্বার্থ জলে দিয়েছি এ ধরনের কোনো প্রমাণ দিতে পারবেন না। এবং আপনি লক্ষ্য করছেন যে আজকের যে অবস্থাটা গেছে কিছুদিন আগে, সাংঘাতিক প্রেশারে ছিল এই বর্তমান সরকার, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড, এখনও সেটা রয়েছে। এই কর্মসূচি কিন্তু আজকে নতুন না। 71 সালে বঙ্গবন্ধুর জীবিত অবস্থায় কিন্তু এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশ যাতে সৃষ্টি না হয়। এবং হেনরি কিসিঞ্জার তার আত্মজীবনী দিয়ে লিখছে, উই ডু নট বিলিভ ইন দ্য এমার্জেন্স অফ উই ডু নট বিলিভ ইন দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ, এইটা তারা বলেছে। সেই অবস্থান থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা নড়ে নেই। তারা ধরবে কখন? যদি আমি আত্মসমর্পণ করি, সেটা সম্ভব না। আর দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে আমি কারোর সাথে ভাব করবো, এটা কিন্তু ভাবা ঠিক হবে না। প্রফেসর আসিফ নজরুল, এই প্রসঙ্গে বলবো। প্রথম কথা হচ্ছে আমি হুমায়ুন ভাইয়ের সাথে একমত। 1971 সনে ভারত আমাদের যেভাবে সাহায্য করেছে, বিশেষ করে ভারতের সাধারণ মানুষ, এটা মানে কি বলবো, এটা কোনোদিনও আমাদের ভোলা উচিত না। এবং ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতে অনেক কষ্ট হতো, এমনকি নাও হতে পারতো, ঠিক না? মানে অনেক দেশে তো স্বাধীনতা আন্দোলন আছে, প্রতিবেশী দেশ সাহায্য না করলে এটা হয় না। কিন্তু কথা হচ্ছে কি, এখন ধরেন আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন, তারপরে কি এই উপকারটা করার জন্য সারা জীবন আপনি আমাকে অত্যাচার করবেন? এবং সম্পর্ক কি স্ট্যাটিক? ভারত আর বাংলাদেশ সম্পর্ক কি শুধু 71-এর ভিত্তিতে নির্ণীত হবে? আন্তর্জাতিক সম্পর্ক তো এভাবে হয় না। আমি একটা এক্সাম্পল দেখাই। জাপানে বোমা মেরেছে কে? পারমাণবিক বোমা আমেরিকা মেরেছে। জাপানের সবচেয়ে বড় বন্ধু কে এখন? আমেরিকা। ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করেছে আমেরিকা। ওই স্বাধীনতা যুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছে কে? ফ্রান্স। তো আমেরিকার এখন বন্ধু কে? ব্রিটেন, নট ফ্রান্স। তা আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি, ওনারা ওই ভারত বাংলাদেশ সম্পর্ক 71-এর ভিত্তিতেই ডিফাইন করতে যায় অনেকে। ভারত কি 71-এর ভূমিকার কন্টিনিউটি রেখেছে? ভারত কি 71 সনে আমাদের প্রতি যেরকম বন্ধুভাবাপন্ন ছিল বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, সেটা কি তারা কন্টিনিউ করেছে? সেটা তারা করে নাই। তারা নিজেদের স্বার্থে একটা দলকে যে কোনোভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করছে এবং আমাদের সীমান্তে আমাদের লোকজনকে মারছে, পাখির মতো গুলি করে মারছে। তো এটা কি এর জন্য আমি সীমান্তে লোক মারছে তো কী হয়েছে, 71 সনে আমাকে সাহায্য করছে, এটা আমি মনে রাখবো? এটা একটা কথা। আপনি আমার একবার জীবন বাঁচালেন, তার 10 বছর পর আপনি আমার মেয়েকে গুলি করে মেরে ফেললেন, তখন আমি চিন্তা করবো আমার মেয়েকে গুলি করে মারছে, কী হয়েছে, উনি তো আমার জীবন বাঁচাচ্ছিল। এগুলো তো অবাস্তব কথা, গাঁজাখুরি কথা, ঠিক না? এখন কি করছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট আজকের কনটেক্সটে। আরেকটা কথা হচ্ছে, আপনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অনেক হেল্প করেছেন ভারত। এখন এই স্বাধীনতার সুফল যদি আপনি একা ভোগ করতে চান বাংলাদেশের মানুষকে না দিয়া, তখন মানুষ প্রশ্ন তুলবেই। আমি মনে করি 1971 আমাদের মনে রাখতেই হবে, ভারতের ভূমিকা মনে রাখতেই হবে।
কিন্তু ওইটা হচ্ছে একটা চ্যাপ্টার। আর ভারত বাংলাদেশের সম্পর্কে হয়তো 20টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কোনো চ্যাপ্টারই লেস ইম্পর্টেন্ট না, সবগুলার বিবেচনা রাখতে হবে। যদি লেস ইম্পর্টেন্ট হতো তাহলে জীবনে কোনো দিন, মানে আমি উদাহরণগুলো কেন চান না, তাহলে তো জাপান কোনো দিন আমেরিকার সাথে বন্ধুত্ব করতো না। এখন আপনি কি জাপানকে আনস্মার্ট জাতি মনে করেন, অকৃতজ্ঞ মনে করেন? ওদের ফিলিংস নাই হিরোশিমা নাগাসাকির ঘটনায়? আন্তর্জাতিক বাস্তবতা ক্রম, ধরেন আজকে হুমায়ুন ভাইয়ের যারা স্কুল লাইফের কলেজ লাইফের বন্ধু ছিল, ওনার কি এখন ওনার বন্ধু? চেঞ্জ হয় না মানুষের রিলেশন, মানুষের রিলেশনই চেঞ্জ হয়। তো রাষ্ট্রের রিলেশন বর্তমান বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। এখন আপনার ভারত পণ্য বর্জনের যে কর্মসূচি, এটা তো যে পিনাকি এবং আরও কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্টরা শুরু করেছিল। এখন এটাতে যেভাবে রিয়্যাক্ট করেছে ভারতের কিছু মহল এবং বাংলাদেশের ক্ষমতাসীন দল, আমি তো এটার খুব বেশি গুরুত্বপূর্ণ পর্যায়ে গেছে মনে করতাম না। ওনাদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে, ওনাদের রিয়াকশন দেখে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারত কেন, ভারত, পাকিস্তান, আমেরিকা সমস্ত দেশের পণ্যের বদলে যদি আমার দেশীয় পণ্য থাকে, অবশ্যই আমাদের দেশীয় পণ্য ইউজ করা উচিত। এটা তো আমরা হুমায়ুন ভাই সবসময় মনে করি। অ্যাডভোকেট ইউসুফ হোসেন, কোনো দেশের প্রতি আপনার বক্তব্য আমরা শেষের দিকে, মানে শেষ করতে হবে। হ্যাঁ, এটা নজরুল সাহেব যে কথা বলছেন সেটা হচ্ছে যে আমি দ্বিমত মনে করেন না, 71 দ্বিমত করার প্রশ্নই আসে না। ভারতের সহযোগী সমর্থন না থাকলে বাংলাদেশ স্বাধীন হতে অনেক সময় লাগতো, হতো না হয়তো। তার পরবর্তী ঘটনা উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের দেখাতে হবে, যারা এটা বলে বিএনপির থেকে বলে, কিন্তু তারা নিজেরা এই মোদী সরকার ক্ষমতা আসার পরে ডেলিগেট গেছিল, আমরা জানি সেটা। সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, কিন্তু সেখানে র অ্যানালিস্ট উইং তারা রিপোর্ট দিয়েছে যে এরা জামাতের সাথে কানেকশন আছে, এটা ওই থেকে বেরোতে পারবে না। কাজেই এটা বেটার আপনারা চিন্তা করে দেখেন কি করা যাবে। সেই জন্য আর অন্তত এগোয় নেই। এখনও যে অবস্থাটা, সে অবস্থাও তো তার থেকে খুব একটা পরিবর্তন হয়নি। আজকের আরও খারাপ অবস্থা হয়েছে, যেটা বলছে এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিএনপি রাজনীতি আমি করি না, যেটুকু দেখি বর্তমান থেকে, এই যে সুপ্রিম কোর্টের ইলেকশনের কথাই বলি, নির্বাচনে সেখানে আজকের প্রেসিডেন্ট এটা বলে ইলেকশন হয় নাই গোয়া, এখন সেখানে যেটা হয়েছে প্রেসিডেন্ট যে আমাদের খোকন, এখন সেক্রেটারি হয়েছে শাহ মঞ্জুর। এখন বিএনপি নেতৃবৃন্দ, যারা আইনজীবী নেতৃবৃন্দ, তারা সিদ্ধান্ত নিয়েছে যে সে প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে না। কিন্তু সেটা তো উনি শোনে নাই, কারণ শোনে নাই যে এটা অসম্ভব, এটা কি অবাস্তব প্রস্তাব। তো কাজে এই যে অবস্থাটা আছে বিএনপির মধ্যে, সেটা কিন্তু বাস্তবতা। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে এই যে আপনার তাদের নেতৃত্বে একটু আগে যেটা বলছিলাম, এটা কিন্তু একটা কারণ, কিন্তু দেশের জন্য ক্ষতিকারক। কারণ যদি প্রতিপক্ষ না থাকে সব শক্ত এবং সৎ, তাহলে কিন্তু খুব কঠিন অবস্থা হয়। যে তাহলে এটা যেন মানুষ বলছিল যে যখন প্রতিপক্ষ না থাকে না, তখন নিজেদের ভিতরে প্রতিপক্ষ সৃষ্টি হয়। এই জিনিসটা যাতে না হয়, এটা আমাদের সজাগ থাকতে হবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং জনগণের স্বার্থে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি একটা কথা শুধু বলে রাখি, আমি একটা কথা শুধু, যে সামিট গ্রুপের ব্যাপারে বললাম বা বসুন্ধরার ব্যাপারে বললাম বা ইসলাম গ্রুপের বললাম, আমি কিন্তু বলতেছি না যে ওনারা অপরাধী, আমি বলছি যে ওনাদের বিরুদ্ধে যেগুলো অভিযোগ আসছে সেগুলো খুব ক্রেডিবল তথ্য মনে হয়, এবং এখানে আইন এবং বিচার ব্যবস্থার উচিত ছিল তাদের জবাবদিহিতার মুখে হাজির করা, নিষ্পত্তির জায়গায় নিয়ে যাওয়া বলছেন আপনি, এবং ওই জায়গার ব্যর্থতা আমাদের। আইন বিচারপতি বলা ছোট্ট একটা কথা বলি, যে মানবিকতা যেটা যে বলেন যে মামলায় রাইট ও রং, সেটা অন্য কথা। আমি সেই ব্যাপারে যেতে চাচ্ছি, এটা বিচার উচ্চতর আদালত করবে। বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে, তারপরে যেটা আপিল বিভাগে করার পরে তার সাজা বহাল রয়েছে। এখন সেখানে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক আদেশে মুক্তি দিয়ে বিভিন্ন সেপারেট বাসায় রাখা হয়েছে, মোটর ফ্রি। এটাকে দিয়েছে নাই এই দেশের, দর্শক এই উপমহাদেশ দিয়েছে নাই। কাজে এটা বলা যাবে না যে বিদ্বেষমূলক, প্রতিহিংসামূলক
চেতনা নিয়ে আওয়ামী লীগ কাজ করে। অনুষ্ঠানের এই শেষ বিচার প্রান্তে যে আমরা কত বিদ্বেষমূলক, আপনার সাথে সামাজিক সুযোগ হলে যোগাযোগ মাধ্যম, আলোচনা ফেসবুক করবো। এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর আসিফ নজরুল এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে বিতর্ক করেছেন, অনেক জায়গায় তারা একমত পোষণ করেছেন। সাধারণত এটা হয় না, বাট দুজন নিশ্চয়ের জন্য ধন্যবাদ পাবার দাবি করতে পারেন। তবে যে জায়গায় একমত এবং সংকটগুলো, সেটা হচ্ছে যে গণতন্ত্রের সংকট আছে, কিন্তু তার চেয়ে বড় সংকট এখানে আইনের শাসনের সংকট, এখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, শক্তিশালী জুডিশিয়ারির একটা সংকট আলোচনার মধ্যে এসছে। কোনো কোনো ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মিস্টার আসিফ নজরুলের সঙ্গে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনিও বলেছেন যে তাদের যে ক্ষমতা এক্সারসাইজ করবার সুযোগ আছে, সেটা জুডিশিয়ারি হোক, সেটা দুর্নীতি দমন কমিশন হোক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক, সেটা অনেক ক্ষেত্রেই তারা করে না। ক্ষমতার ভারসাম্য প্রশ্ন, গণতন্ত্র থাকলে দেশে আইনের শাসন থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, বা এগুলো নিশ্চিত করা যায়, সেটা ঠিক। এবং গণতন্ত্রের জন্য ক্ষমতার ভারসাম্যটাও খুব জরুরি, বিশেষ করে একটা শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি। ক্ষমতায় যেই থাকুক, সেটা যদি বিএনপি থাকে বা আওয়ামী লীগ থাকে, অপর দলটি যেন শক্তিশালী হয় এবং শক্তিশালী থেকে যেন ক্রিয়াশীল থাকতে পারে, সেটা নিশ্চিত করা দরকার। জনগণের ভোটাধিকার, এবং এই ভোটাধিকারের মধ্য দিয়ে আলোচনার মধ্যে এটাও এসছে, এ বিষয়ে কোনো ভিন্নমত দেখা যায়নি যে যেই ক্ষমতায় থাকুক, সেটা আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, তাতে কারো আপত্তি থাকবার কথা নয়। ভারত বাংলাদেশের সম্পর্ক এক ধরনের টানাপোড়েন আছে, কিন্তু প্রফেসর আসিফ নজরুল বলছিলেন যে এটা শুধুমাত্র ৭১ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু তার বাইরেও আরও অনেক চ্যাপ্টার আছে, এবং শুধুমাত্র ৭১-এর ভিত্তিতে এই সম্পর্কটা নির্ণয় করা যেতে পারে না, এবং এই সম্পর্কটাকে শুধুমাত্র ৭১-এর উপরে নির্ভর করে এগিয়ে নেওয়া যায় না। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই জায়গায় যে খুব একটা আপত্তি করেছেন, কারণ তিনি সেটা বলা যাবে না, কারণ তিনিও বলেছেন যে ৭১-এ তারা আমাদেরকে সহযোগিতা করেছে, কোথাও যেমন সত্য, তাদের স্বার্থও ছিল, সেটাও তিনিও স্মরণ করিয়ে দিয়েছেন, প্রফেসর আসিফ নজরুলও স্মরণ করিয়ে দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।